অবিনাশ দত্তর বোন লবিতা দেবী, যিনি মৃত রানা মুখার্জির স্ত্রীও ছিলেন। তিনি একজন দুশ্চরিত্রা মহিলা ছিলেন। ঘটনাচক্রে লবিতা দেবী আত্মহত্যা করেন এবং আসামি অবিনাশ দত্ত বোনের আত্মহত্যার জন্য রানা মুখার্জিকে দায়ী সাব্যস্ত করে আইন নিজের হাতে তুলে নেন এবং ঠান্ডা মাথায় নৃশংসভাবে তাকে খুন করেন। আসামির কাছ থেকে গুলি ভরা পিস্তলও পাওয়া গেছে, যাতে আসামির হাতে ছাপও পাওয়া গেছে। লবিতা দেবী বড় লোকের বয়ে যাওয়া বোন ছিলেন, যার অনেক পুরুষ বন্ধুও ছিল এবং তিনি বিভিন্ন হোটেলে যাতায়াত করতেন, এর প্রমাণও পাওয়া গেছে। না না, এসব মিথ্যে, এসব মিথ্যে কথা। অর্ডার অর্ডার। যেদিন লবিতা দেবী মারা যান তার আগের দিন রাত্রে তিনি হোটেলে কোনো এক বিদেশি বন্ধুর সঙ্গে রাত কাটিয়েছিলেন। পরদিন সকালে সেই হোটেলে আসামি অবিনাশ দত্তের সঙ্গে তার হঠাৎ দেখা হয়ে যায়। আর তাই অবজেকশন ইওর অনার, আমাদের মামলার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। আমাদের মামলা রানা মুখার্জিকে আসামি অবিনাশ দত্ত খুন করেছে কিনা তাই নিয়ে। আদালতে যা কিছু সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছে তা সবই ইন রিলেশন উইথ দ্য মার্ডার অফ রানা মুখার্জি। লবিতা দেবী কেন আত্মহত্যা করেছিলেন তা নয়। ইওর অনার, আমার তরুণী আইনজ্ঞ বন্ধু বোধহয় ভুলে গেছেন যে তর্কশাস্ত্রে কার্যকারণ বলে একটা চ্যাপ্টার আছে। পৃথিবীতে কোনো কাজই যে কারণ ছাড়া হয় না, হতে পারে না, তা বোধহয় তার অজানা। প্রতিটি ঘটনা ঘটার পিছনে কিছু কারণ থাকে, আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই এই খুনের মোটিভটা জানা আদালতের পক্ষে অত্যন্ত জরুরি। ইওর অনার, এই মামলায় আমাদের সামনে পোস্টমর্টম রিপোর্ট, তদন্তকারী অফিসারের রিপোর্ট ছাড়া অন্য কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী নেই। এই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী যিনি সেদিন পুলিশকে ফোন করেছিলেন, সেই সরকারি পক্ষের সাক্ষী মিস মালা সেনকে আমি জেরা করতে চাই। সাক্ষী মালা সেনকে ডাকুন। সাক্ষী মালা সেন হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। আপনার নাম? মালা সেন। আপনার বাবার নাম? সুবিনয় সেন। তিনি বেঁচে আছেন? না, মারা গেছেন। আপনি থাকেন কোথায়? 177 গরচা রোড, কলকাতা 19। ও, আপনি কি করেন? মডেলিং। আচ্ছা বলুন তো, সেদিন অর্থাৎ রানা মুখার্জি যেদিন খুন হয় সেদিন আপনি কি দেখেছিলেন? আমি গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি অবিনাশ বাবু হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে, আর রানা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে। আমি তো পুলিশকে ফোন করেছিলাম। অবিনাশ বাবুই রানাকে গুলি করেছেন। That's all, my lord. মালা দেবী, রানা মুখার্জির সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা প্রায় 6 বছর। আচ্ছা বলুন তো, সেদিন রানা মুখার্জি যখন খুন হয় তখন ঘড়িতে কটা বেজেছিল? ঠিক মনে করতে পারছি না, 8:30 বা 9টা হবে বোধহয়। বোধ হয়। সময় দেখেনি? না, ঠিক মনে নেই। মালা দেবী, একটু আগে আপনি আদালতকে বলেছেন যে আপনি পাশের ঘর থেকে ছুটে এসে দেখেন রানা মুখার্জি মাটিতে পড়ে আছে, অবিনাশ বাবুর হাতে পিস্তল। অবিনাশ বাবুই রানা মুখার্জিকে গুলি করেছে। আচ্ছা, পাশের ঘরে আপনি কি করছিলেন? রানা আমার ছবি তুলছিল, আমি পাশের ঘরে গেছিলাম পোশাকটা বদলাতে। অবিনাশ বাবু আর রানার ধস্তাধস্তি আওয়াজ পেয়ে আমি পুলিশকে ফোন করি, আর ঠিক সেই সময় শুনতে পাই 2টো গুলির শব্দ। কটা গুলির শব্দ? 2টো। না না, একটা গুলির শব্দ। না, 2টো গুলির শব্দ। না না, আপনি ভুল করছেন। একটা গুলি। আমি ভুল করছি না, 2টো গুলির শব্দ। আপনি হলপ করে বলতে পারেন যে আপনি 2টো গুলির শব্দ শুনেছেন? হ্যাঁ। আপনি পুলিশকে বলেছেন এই কথা? ঠিক মনে নেই। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আচ্ছা মালা দেবী, ঘটনার দিন রানা মুখার্জির অফিসে আপনি কটার সময় গিয়েছিলেন? এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আচ্ছা দেখুন তো, এই ছবিগুলো আপনার কিনা বা এগুলো রানা মুখার্জির তোলা কিনা? হ্যাঁ, আমারই তো। থ্যাংক ইউ।
আপনি আসতে পারেন। ইওর অনার, মালা সেনের দেওয়া সাক্ষ্য পুলিশের কাছে দেওয়া জবানবন্দির সঙ্গে মিলছে না। পুলিশের কাছে তিনি বলেছেন যে একটা গুলি শব্দ তিনি শুনেছেন, অথচ আদালতে তিনি বললেন যে দুটো গুলি শব্দ তিনি শুনেছেন। একজন মহিলা রাত 8:30-9টার সময় একজন পুরুষের সঙ্গে দিনের পর দিন নির্জন অফিস পাড়ায় দেখা করতে যাওয়াটা কি নিতান্তই সন্দেহজনক নয়? আমি বলতে চাইছি ইওর অনার যে রানা মুখার্জির সঙ্গে সাক্ষী মালা দেবীর শুধু কাজের নয়, অন্যরকম সম্পর্ক ছিল। এই ছবিগুলো যার প্রমাণ। সে কথা সাক্ষী সম্পূর্ণ গোপন করে গিয়ে পরিকল্পিতভাবে অবিনাশ দত্তকে খুনের মামলার সঙ্গে জড়িয়ে ফেলতে চাইছেন। দ্যাটস অল ইওর অনার। হ্যালো, আমি একটু বিপাশা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। হ্যালো মিস্টার পাসওয়ান, বিপাশা ব্যানার্জি হিয়ার। ও আচ্ছা, আজই সন্ধ্যেবেলা দেখা করতে চাই। চলে আসুন, আমারও আপনাকে দরকার। ছাড়ছি। ঠিক আছে। আমি অবিনাশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পাবলিক রিলেশন অফিসার। আমার কাজই হচ্ছে নানান মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখা। আর রানার একটা অ্যাড এজেন্সি আছে, বিভিন্ন পেশার মহিলাদের সঙ্গে ওর যোগাযোগ। আমি জানতাম ও আমাকে সাহায্য করতে পারবে। এর জন্য টাকা দিয়েছিলেন রানাকে? হ্যাঁ। কত টাকা? 25,000। আপনার মনে হয়নি টাকাটা কাজের দামের চেয়ে অনেক বেশি? না। কেন? আমি যদি বলি আপনি ওই টাকা থেকে কমিশন নিয়েছেন আর অবিনাশকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়েছেন? না, সব সত্যি নয়, সব মিথ্যে। ইওর অনার, এই মামলার সব থেকে চাঞ্চল্যকর তথ্যটি আমি আদালতের সামনে পেশ করতে চাই। মালা সেনের সাক্ষ্যের ভিত্তিতে মহামান্য আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী অফিসার মিস্টার সোমকে সঙ্গে করে নিয়ে আমি মৃত রানা মুখার্জির অফিসে যাই। সেখানে গিয়ে সোফার থেকে আমি এই গুলিটি খুঁজে পাই। অর্থাৎ মালা সেনের সাক্ষ্য ঠিকই ছিল, তিনি দুটো গুলির শব্দই শুনেছেন। মিসেস সোম, আপনি গুলিটা কি শনাক্ত করছেন? ইয়েস ইওর অনার। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটর বলেছেন যে আসামি অবিনাশ দত্ত ক্রোধের বশে ইচ্ছে করে রানা মুখার্জিকে গুলি করে হত্যা করেন। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে গুলিটা মাথার মধ্যে ঢুকেছিল সেটা মাথার ডান দিক থেকে বের করা হয়। মৃত রানা মুখার্জির দেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়, তার নাকে মুখে রক্তের দাগও ছিল। অর্থাৎ মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে একটা মারামারি ধস্তাধস্তি হয়েছিল বলে ধরে নেওয়া যেতে পারে। যদি তাই হয় ইওর অনার, তাহলে এটা সহজেই মনে করে নেওয়া যেতে পারে যে মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে দূরত্ব খুবই কম ছিল, বড় জোর 1-1.5 ফুট। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে যে গুলিটা ছিল 6 চেম্বারের, যে পিস্তলটা আসামির হাতে ধরা ছিল এবং যার ফিঙ্গারপ্রিন্টও আসামির সঙ্গে মিলে গেছে। আমার প্রশ্ন ইওর অনার, 1 ফুট কি 2 ফুট দূর থেকে মাথায় গুলি করলে কি তা মাথার মধ্যেই থেকে যায়? দ্বিতীয়ত, পুলিশ বলেছে যে ধরা পড়ার সময় আসামির হাতের পিস্তলের মধ্যে 5টা গুলি পাওয়া গেছে এবং তা আদালতে দাখিল করাও হয়েছে। 6 চেম্বারে 6টার বেশি গুলি থাকে না, কিন্তু মালা সেনের সাক্ষী থেকে আমরা জানতে পারি যে 2টোর গুলি ছোড়া হয়েছিল এবং দ্বিতীয় গুলিটাও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তাহলে দ্বিতীয় গুলিটা এলো কোথা থেকে? কি করতে পারে? আমার প্রশ্ন ইওর অনার, দ্বিতীয় গুলিটা কে ছুড়েছিল? প্রকৃত আততায়ী এখনো পর্দার পেছনে, যাকে পুলিশ ধরতে পারেনি, কিন্তু সে কে? কে কে? আমি পাসওয়ান। মিলর্ড, আমি আমার আসামি বিহারীলাল পাসওয়ানের হয়ে এই হলফনামা পেশ করছি। আমার মক্কেল বিবেকের তাড়নায় অস্থির হয়ে মহামান্য আদালতের কাছে তার অপরাধ স্বীকার করতে চায়। তার জবানবন্দি গ্রহণ করা হোক। প্রসিড অন। হুজুর, ঘটনার দিন আমার যেতে একটু দেরি হয়েছিল। তার আগে রানা মুখার্জির সঙ্গে আমার প্রচন্ড তর্কাতর্কি হয়। আর লোপিতা দেবীর মৃত্যুর কেসের ব্যাপারে
সে আমাকে মিথ্যে সাক্ষী দিতে অনুরোধ করেছিল। না, আমি পারিনি। আর সেই জন্য আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। আমি যদি ঠিক টাইমে না পৌঁছতে পারতাম তাহলে হয়তো অবিনাশ বাবুকেই মরতে হতো। আমি ঘরের বাইরের জানলা দিয়ে দেখি ঘরের মধ্যে তখন প্রচন্ড ধস্তাধস্তি। হুজুর, নেমোখারামি করা আমার রক্তে নেই। রানা মুখার্জিকে খুন করার পর আমি গা ঢাকা দিয়েছিলাম সত্যি, কিন্তু যখন দেখলাম আমার দেবতা তুল্য মালিক অবিনাশ দত্ত আমারই অপরাধের জন্য শাস্তি পেতে চলেছেন, তখন আমার কৃতকর্মের জন্য আমি অনুশোচনা করেছি। বিবেকের তাড়নায় আমি আদালতে এসে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি আমার দোষ স্বীকার করছি। আমি দোষী, আমি অপরাধী, আমি দোষী। ইওর অনার, এই সেই পিস্তল যা দিয়ে পাসওয়ান রানা মুখার্জিকে খুন করেছিল। এটাকে এক্সিবিট করে রাখুন। আসামি বিহারীলাল পাসওয়ানের স্বীকারোক্তি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমি অভিযুক্ত অবিনাশ দত্তকে রানা মুখার্জিকে খুন করার দায় থেকে অব্যাহতি দিয়ে সসম্মানে মুক্তি দিলাম। আসামি বিহারীলাল পাসওয়ানকে রানা মুখার্জিকে খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় অভিযুক্ত করছি। রানা মুখার্জিকে হত্যা করার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। আমি জানতাম মামা তোমাকে ছাড়িয়ে আনবে। আমার স্থির বিশ্বাস ছিল তুমি এই কাজ কিছুতেই করতে পারো না, কিছুতেই নয়। আই এম ভেরি হ্যাপি, ভেরি ভেরি। তুমি কাঁদছো কেন? আরে তোর বোকা ছেলে, বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। ধর, পাসওয়ানের ছেলে বড় হলে আমার কোম্পানিতে ওকে একটা চাকরি দেবেন, আর যতদিনে বড় হচ্ছে ওর সব দায়িত্ব আমার। ঠিক আছে স্যার। আরে ওঠো ওঠো ওঠো। বিভু। হ্যাঁ বড়দা। আজ থেকে সুস্মিতার সমস্ত ভার আমি তোর উপর দিলাম। দাদা, দেখিস ও যেন কোনো কষ্ট না পায়। এই চাবিটা রাখ, এটা আমার কোম্পানির চাবি। আজ থেকে আমার কোম্পানির মালিক তুই, আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুই। আর কালকে অফিসে গিয়ে তোর নামে সব কাগজপত্র বানিয়ে ফেলবি। না বড়দা, ওটা তুমি রাখো। আমি বড় ক্লান্ত রে বিভু, আমার মোহভঙ্গ হয়েছে। অর্থ কাউকে শান্তি দেয় না, দিতে পারে না। আজ আমি আমার শান্তির নীড় খুঁজে পেয়েছি। কোথায় বড়দা? দেখতে পাচ্ছিস না, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, দুঃখের আগুনে পোড়া খাঁটি সোনা। বিপাশা, বিপাশা টাকা পয়সা গাড়ি বাড়ি যশ ঐশ্বর্য মানুষকে সুখী করে না। আমার এতদিনের সব ধারণা ভুল। আমি ভুল করেছিলাম। আমি ভুল করে জোর করে তোমায় দূরে সরিয়ে রেখেছিলাম। আমাকে তুমি মাফ করে দাও। অর্থ মানুষকে লোভী করে তোলে বিপাশা, যে লোভের কোনো শেষ নেই। আর সেই লোভ থেকে তৈরি হয় পাপ, যে পাপের অন্ধকারে মানুষ আস্তে আস্তে তলিয়ে যায়। আমি আর ভুল করবো না, আর আমি ভুল করবো না বিপাশা। চলো আমরা ফিরে যাই আমাদের সেই আগের জীবনে, সেই সুখ, সেই শান্তি, সেই আনন্দ, সেই ভালোবাসার জীবনে। চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।